নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী। আমার গোস্বামী অ্যাস্ট্রোলজি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের ইচ্ছায় সকলে ভালো আছেন, ভালো থাকবেন এই প্রত্যাশা করি। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে কন্যা লগ্ন এবং কন্যা রাশি সংক্রান্ত। কন্যা লগ্ন এবং কন্যা রাশির যেসব মানুষজন আছেন, আজকের আলোচনাটা মূলত তাদের জন্য। যারা দেখছেন অবশ্যই যদি কন্যা লগ্ন কন্যা রাশির মানুষ হন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা পুরো দেখার প্রয়োজন আছে। কারণ এই ভিডিওগুলো যে আমরা করি বা আপনাদের সামনে উপস্থাপিত করি, এটা কিন্তু যথেষ্ট আমাদের হিসেব নিকেশ করে পরিশ্রম করে বার করতে হয়। তো আমি প্রত্যাশা করি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, তারা পুরোটা দেখার চেষ্টা করবেন। কারণ আমি খুব ছোট্ট করে ভিডিওটা বানাই, মূল যে বিষয়গুলো মানুষের প্রয়োজন তারই উপর আলোকপাতটা করি, এবং যেটা মানুষের প্রয়োজন খুব একটা হয় না সেটা আমরা এতটা বর্ধিত আকারে আনি না। সুতরাং আপনারা যদি পুরোটা দেখেন, আমার বক্তব্যটা কি আপনারা নিশ্চিত বুঝতে পারবেন। বা আজকের যে আলোচনা কন্যা রাশির আগস্ট মাস নিয়ে, তো আগস্ট মাস কীরকম চলবে সে বিষয়ে একটা সম্যক ধারণা আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আমি শুরুটা করছি। আপনাদের প্রথমে একটু বলে নিই, কালপুরুষ চক্র এখানে আমি এঁকেছি। তার শুরুটা হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, দ্বাদশ রাশি, 9টি গ্রহ বর্তমান যে অবস্থায় আছে সেভাবে স্থাপন করেছি। সেই স্থাপন অনুসারে গ্রহগুলি যে যার জায়গায় বসে আছে। এখানে কয়েকটা জিনিস খুব উল্লেখ্য, যেটা প্রয়োজন বলার, সেটা হচ্ছে এই অগাস্ট মাসে রবি স্থান পরিবর্তন করবেন, বুধ স্থান পরিবর্তন করবেন এবং তিনি বক্রী হয়েছেন। শুক্র তিনি স্থান পরিবর্তন করবেন এবং মঙ্গলও স্থান পরিবর্তন করবেন। একটা মাসে 4টে রাশি স্থান পরিবর্তন করবেন। সুতরাং এই স্থান পরিবর্তন প্রত্যেকটি রাশি লগ্নের মানুষের কাছে এক নতুনত্ব নিয়ে আসবে। আর যে বিষয়, যে গ্রহগুলি দীর্ঘ সময় ধরে থাকেন, সেই গ্রহগুলি যথারীতি যথাস্থানে এখানে বসেও আছেন, থাকবেন। যেরকম শনি কুম্ভে বক্রী অবস্থায় আছেন, আগস্ট মাসে তার কোনো পরিবর্তন নেই, স্থান পরিবর্তন হবে না। বৃহস্পতি বৃষ রাশিতে বসে আছেন, তার কোনো স্থান পরিবর্তন হবে না। কন্যাতে কেতু বসে আছেন, তার কোনো স্থান পরিবর্তন হবে না। রাহু বসে আছেন মীনে, তার কোনো স্থান পরিবর্তন আগস্ট মাসে হচ্ছে না। সুতরাং যারা কন্যা রাশির কন্যা লগ্নের মানুষজন, আমার ভিডিওটা আজকে ভালো করে শুনুন, পুরোটাই শুনুন। আমি একদম 1 নম্বর ঘর থেকে যে যা বিচার করা হয় দ্বাদশ পর্যন্ত একদম ছোট্ট আকারে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, পারলে শেয়ার করুন। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমার কমেন্টে এসে আপনারা জিজ্ঞেস করতে পারেন। যাই হোক, শুরু করছি আজকের কন্যা রাশি সংক্রান্ত আলোচনা। প্রথমেই বলে রাখি, এই যে 1 নম্বর বলে লেখা আছে, দেখুন নিচে কন্যা লেখা আছে, এই
লগ্ন বা রাশির জাতক জাতিকাগণকে নিয়েই আজকে মূলত আলোচনা। 1 নম্বর ঘর থেকে আমরা সব সময় তনুটাকে বিচার করি, অর্থাৎ শরীরটাকে বিচার করি। আমি মূল বিষয়গুলো বলছি, কিন্তু অনেক কিছুই বিচার হয়, সেগুলো খুব একটা প্রয়োজন আছে বলে বোধ করি না। যাই হোক, শরীরটাকে মূলত বিচার করা হয়। এই যে বিচারে দেখা গেছে কেতু বসে আছে এবং শুক্র রাশি পরিবর্তন করে কিন্তু এই কন্যাতে প্রবেশ করবেন, দেরি আছে, ওটা যথেষ্ট বিলম্ব আছে। আপাতত সেই সময়টা পর্যন্ত এখানে দেখা যাচ্ছে কেতু থাকার সুবাদে কোনো ভালো ফল সেরকমভাবে শারীরিকভাবে পাওয়ার সম্ভাবনা আমি দেখছি না। কেতু হচ্ছে গোপন গুপ্ত ব্যাপার, গোপন কোনো রোগ শরীরের পক্ষে ক্ষতিকারক। পরবর্তী ক্ষেত্রে 25 তারিখ যখন শুক্র এসে নিচস্থ হবেন, শুক্র 25 তারিখ রাশি পরিবর্তন করে কন্যাতে পৌঁছাবেন, তখন শুক্র এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করবেন। দেখা যাবে সেই সময় শুক্র ঘটিত কোনো সমস্যা ঘটলেও ঘটতে পারে। অতএব কন্যা রাশির জাতক জাতিকাগণকে একটু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সচেতন হওয়া বাঞ্ছনীয়। দ্বিতীয়ত আরও কারণ আছে। বর্তমান কন্যা রাশির অধিপতি বুধ, তিনি দ্বাদশে আছেন এবং বক্রী হয়েছেন। সুতরাং দ্বাদশে থাকা মানে তো ভালো নয়, ব্যয়ের জায়গা। তবে তিনি যেহেতু একাদশের মতো কাজ করছেন, অর্থাৎ গ্রহ বক্রী হলে পূর্বের ঘরের ফল দেন, একাদশের মতো হয়ে ফল দেবেন, সেক্ষেত্রে তার সুফলটা আমি পরে বলছি। যাই হোক, প্রথম ঘর থেকে যেটুকু বোঝা যাচ্ছে, কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই শরীর সম্পর্কে সচেতন থাকা উচিত। আপনারা সচেতন হবেন। যাদের যদি কোনো প্রকার রোগগ্রস্ত মানুষ থাকেন, দীর্ঘ রোগ ভোগ করছেন, তারা অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত বলে আমি মনে করি। এবার দ্বিতীয় ঘর থেকে আমরা সাধারণত ধন বিচার করি, টাকা পয়সাটা বিচার করে নিই, ধন সম্পদ বিচার করি। এই ঘরটির অধিপতি হচ্ছেন শুক্র। তিনি কিন্তু বর্তমান দ্বাদশে বসে আছেন, অর্থাৎ দ্বাদশ হচ্ছে ব্যয় স্থান, অর্থাৎ আবার উনি বিলাসী গ্রহ। শুক্র হচ্ছেন একটু বিলাসবহুল গ্রহ। আপনার বিলাসিতার কারণে খরচ হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, এখান থেকে দূরযাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদি বোঝায়। সেই ক্ষেত্রে কোনো দূরযাত্রা, বিদেশ যাত্রার কারণেও আপনাদের ধন সম্পদ অর্থাৎ টাকা পয়সা খরচের একটা যোগ দেখা যাচ্ছে। এইখানে আমি আগেও বলেছি, কিছুদিনের পর শুক্র নিচস্থ হবেন, তখন কিন্তু শরীরের উপর আরও একটা ইফেক্ট আসার সম্ভাবনা আছে। যাই হোক, বর্তমান সময়কালে যেটুকু দেখা যাচ্ছে, শুক্র দ্বাদশে গেছেন, অতএব ধনপতি যখন দ্বাদশে যান তখন কিন্তু ব্যয় সূচিত হয়। অতএব আমার দিক থেকে পরামর্শ, আপনারা ব্যয়টিকে সংকোচ করুন, বিলাসবহুলতাকে একটু বর্জন করুন বা নিয়ন্ত্রণে আনুন, তাতে আপনারা অনেকটা সুফল পাবেন। তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল, বৃশ্চিক হচ্ছে কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় ঘর। পরাক্রমতা বিচার করা হয়। মঙ্গল অধিপতি তিনি বৃহস্পতির সাথে জুটি বেঁধে নবমে বসে তৃতীয় সম্পূর্ণ দৃষ্টি রাখছেন এবং এই দৃষ্টিটা 26 তারিখ পর্যন্ত থাকবে। সুতরাং 26 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু কর্মদক্ষতা, পরাক্রমতা, যা ব্যাপারগুলো মোটামুটি ঠিকঠাক থাকবে এবং ভাইয়েদের সাথেও সম্পর্ক অনুকূল থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। চতুর্থ থেকে যেটা আমরা বিচার করি, মাতৃস্থানীয় যে মা, ধন সম্পদ অর্থাৎ কী বোঝাচ্ছি, গাড়ি, বাড়ি, যানবাহন, সুখ ইত্যাদি বিচার করা হয়। সেই চতুর্থ স্থানের অধিপতি ধনুরাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি। তিনি কিন্তু আপনার ভাগ্যস্থলে বসছেন এবং তিনি থাকছেন পুরো আগস্ট মাস।
এখান থেকে ধর্মীয় বিচারও করা হয়। এই ক্ষেত্র থেকে আমি বলতে পারি আপনাদের বাড়িতে ধর্মীয় কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যাই হোক, পরিবারের মধ্যে আপনারা সুখবর পাবেন। খরচ হতে পারে, পরিবারের জন্য কিছু খরচও হতে পারে, তো পূজা অর্চনা যোগ দেখাও যাচ্ছে। যাই হোক, চতুর্থ স্থান মোটামুটি একটা ভালো ফল দেবেন, যেহেতু তার বৃহস্পতি হচ্ছেন অধিপতি, তিনি নবমে বসে আছেন। যদিও তিনি খুব একটা ভালো নক্ষত্র বা ভালো রাশি পেয়েছেন বলা যাবে না, তথাপি যেহেতু তিনি বৃহস্পতি মানুষকে সব সময় শুভ প্রদান করেন, অর্থাৎ শুভ ফল প্রদান করেন, সেই ক্ষেত্রে কিন্তু চতুর্থ ঘর অর্থাৎ বাহনাদি বিষয়, ঘর বাড়ি বা সুখ শান্তি ইত্যাদি, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি এক প্রকার ভালো যাবে। এবারে পঞ্চম স্থান নিয়ে আমরা আলোচনা করব। পঞ্চম স্থান এটা হচ্ছে মকর রাশির ঘর, এর অধিপতি কিন্তু শনি। শনি গিয়ে পৌঁছেছেন কোথায়? ষষ্ঠে, এবং ষষ্ঠে বক্রী। বক্রী মানে পূর্বের ঘরের ফল দেবেন, পঞ্চমের ঘরের ফল দেবেন। পঞ্চম স্থান থেকে আমরা যে বিষয়গুলো বিচার করি মূলত, সেটা হচ্ছে প্রথমত শিক্ষা, সন্তান, প্রেম ইত্যাদি। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ পঞ্চমের অধিপতি ষষ্ঠে গিয়ে বক্রী হয়ে পঞ্চমের মতো যেহেতু ফল দিচ্ছেন, তিনি কিন্তু পড়াশোনা অলরেডি আপনাদের দেখা যাচ্ছে যে পড়াশোনা ভালো হবে। এবং আরও একটা জিনিস, রবি সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছেন। হয়তো একটু উচ্চশিক্ষার্থীগণ কোনো নয় কোনোভাবে সরকারিগতভাবে সরকারের দিক থেকে সম্মানিত হওয়ার যোগ পেলেও পেতে পারেন, বা কোনো সাহায্য সহযোগিতা পেলেও পেতে পারেন। শিক্ষাক্ষেত্রটা এক প্রকার খুব একটা খারাপ দেখছি না, আপাতত ভালো বলেই দেখা যাচ্ছে। এবারে সন্তান ক্ষেত্র, যদি এটা সন্তানও বিবেচনা করা হচ্ছে, একই জিনিস। শনি যেহেতু তার অধিপতি, তিনি তার আনন্দময় গৃহে বিরাজ করছেন এবং সেখানে বক্রী হয়ে পঞ্চমের মতো ফল দিচ্ছেন। সন্তান যারা নেবেন বলে মনে করেছেন তারা অবশ্যই সন্তান নিতে পারেন, সেই যোগটা দেখা যাচ্ছে, সন্তান যোগ দেখা যাচ্ছে। এবারে প্রেম, সাধারণত শনি কিন্তু একটু প্রেম বিরোধী, কারণ আধ্যাত্মিক গ্রহ তো। হ্যাঁ, যদি প্রকৃত প্রেম হয়, লালসাবিহীন প্রেম হয়, তাহলে কিন্তু তাকে স্থায়িত্ব দেবেন শনিদেব। তবে একটু চিড় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, উগ্রতা দেখা যাচ্ছে নিজেদের মধ্যে। কোনো সময় মনোমালিন্য হলেও আপনাদের কিন্তু এটাকে একটু মানিয়ে নেওয়ার দরকার আছে। কারণ গ্রহ যখন বক্রী হয় তার তেজটা বেড়ে যায়, সেখানে সেই তেজ বাড়ার সুবাদে হয়তো বা কোনো সময় নিজেদের মধ্যে একটু খুঁটিনাটি সমস্যা দেখা দিলেও দিতে পারে। তবে একটি ভালো জিনিস দেখা যাচ্ছে, পুরনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ধরুন প্রেমে ছিলেন, কোনো কারণে মনোমালিন্য ঘটে গেছে, বা যে কোনো কারণে হোক আপনার প্রেমিক বা প্রেমিকা তার সাথে একটু দূরত্ব তৈরি হয়েছে, কিছুদিন আগে যোগাযোগ থাকতো এখন হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সেই পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ষষ্ঠে শনিদেব আছেন বক্রী অবস্থায়, আনন্দময় গৃহ। দীর্ঘস্থায়ী শত্রুতা থাকলেও শত্রু কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না, এবং মোকাবিলা করতে পারবেন। তবে হ্যাঁ, শত্রুতা হয়তো থাকবে, শত্রু কিন্তু খুব একটা ক্ষতি করতে পারবে না। এবং আপনি দীর্ঘস্থায়ী হলেও
ধীরে ধীরে এর মোকাবেলা করার জায়গাটা তৈরি করতে পারবেন। ঋণ পেতে পারেন, ঋণ নেওয়ার সম্ভাবনা আছে। আবার যারা ঋণ নিয়েছেন তারা চেষ্টা করলে ঋণ পরিশোধেরও একটা জায়গা তৈরি করতে পারবেন। তবে এই ক্ষেত্রে ঋণ নেওয়া বা ঋণ শোধ করার ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, হঠকারী সিদ্ধান্তটা নেবেন না। ধীরে ধীরে সব কিছু ভেবে চিন্তে কাজ করবেন। দ্বিতীয়ত, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদি কাউকে ঋণ দেওয়া থেকে একটু বিরত থাকা বাঞ্ছনীয়। সপ্তম স্থান, রাহু বসে আছেন মীন রাশিতে। ব্যবসা, বিবাহ ইত্যাদি এখান থেকে আমরা বিচার করে থাকি। তো যাই হোক, প্রথম বিবাহ জীবন সম্বন্ধে বলি। সপ্তমে রাহু একটু যোগাযোগটা বাড়িয়ে দেবে, বিবাহের একটা আঙ্গিনা তৈরি করে দেবে, কিন্তু একটু ভেবে চিন্তে দেখে শুনে বিবাহ বন্ধন আবদ্ধ হবেন। কারণ রাহু যেরকম যোগাযোগটাকে তৈরি করে দেন, বাড়িয়ে দেন, সেই রকম ভুল পথেও পরিচালিত করে দেন। অর্থাৎ আপনারা যদি বিচার বিশ্লেষণ না করে বিবাহের সিদ্ধান্তটা নিয়ে নেন, তাহলে কোথাও না কোথাও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, যেটা পরে পশ্চাতে আপনাকে কিন্তু পস্তাতে হবে। সুতরাং যোগ তৈরি হবে, যোগকে কাজে লাগাতে হবে। ভেবে চিন্তে দেখে শুনে বিচার বিশ্লেষণ করে সঠিক কিনা সেটাকে বিবেচনা করুন, তারপর সিদ্ধান্ত নেন। বিবাহ যোগ কিন্তু দেখা যাচ্ছে, কারণ এর অধিপতি আবার তিনি কিন্তু নবমে বসে গেছেন। সুতরাং বিবাহ যোগ দেখা যাচ্ছে। বৈবাহিক জীবনে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বোঝাপড়ার ঘাটতি হবে। রাহু বসে আছে, বোঝাপড়ার ঘাটতি একটু করাবে, ঝগড়াঝাটি হতে পারে, সামান্য সমস্যা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এইটুকু বলি, অধিপতি বৃহস্পতি এবারে তিনি বসে আছেন বৃষ রাশিতে, এবং তিনি যেহেতু অধিপতি হয়েছেন, তিনি কিন্তু অনেকটা কন্ট্রোল করবেন, কন্ট্রোল অবশ্যই করবেন। তবে তাও আপনাদের সচেতন থাকা উচিত। ব্যবসার ক্ষেত্র বলি, কর্মচারী হোক, পার্টনার হোক, যাই হোক, ব্যবসায় কিন্তু ভরসা কম করুন। নিজের ব্যবসা নিজের দৃষ্টির মধ্যে রাখা বাঞ্ছনীয়। কারণ রাহু সপ্তমে চটকা কিছু উপার্জন দিলেও দিতে পারেন, কিন্তু সাথে সাথে তার যে চরিত্রগত রূপ, শঠতা দেখা যাবে। অর্থাৎ আপনার কোনো কর্মচারী, সে আপনার সাথে শঠতা করতে পারে। আপনার যদি পার্টনারশিপ বিজনেস হয়, সেক্ষেত্রে দেখা যাবে আপনার পার্টনার সেও শঠতা করতে পারে। সেই ক্ষেত্রে বলবো যে আপনি যদি ব্যবসায়ী হন, চোখ কান একটু খোলা রাখবেন। আপনি অবশ্যই ব্যবসা করুন। আমি কিন্তু ব্যবসা যারা করছেন তাদের তো আর না বলতে পারি না। তবে নতুন ব্যবসার ক্ষেত্রে একটু সাবধান থাকা ভালো। এবারে আলোচনা করব অষ্টমাধিপতি নবমে গেছেন। নবমে যেহেতু বৃহস্পতির সঙ্গ পেয়েছেন, তিনি কিন্তু খুব একটা ক্ষতি করতে পারবেন না, করবেন না। এবং তিনি কিছুদিনের মধ্যে যেহেতু দশমে যাবেন, সেই ক্ষেত্রে কর্মে কিছু ক্ষেত্রে ঘাটতি দেখা দিলেও ওভারঅল কিন্তু তিনি কিন্তু ভালো ফল দিতে পারেন। এবারে নবম স্থানে বৃহস্পতি বসে আছেন। নবমাধিপতি কিন্তু শুক্র দ্বাদশে বসে আছেন। তাইলে শুক্র কিন্তু ব্যয় দেখাচ্ছেন, কিন্তু বৃহস্পতি কিন্তু ব্যবসাধিপতি অর্থাৎ সপ্তমাধিপতি হয়ে এসছেন এবং চতুর্থাধিপতি হয়ে এসছেন। সুতরাং যেহেতু তিনি নবমে বসছেন, অবশ্যই আপনারা ভাগ্যের একটা সহায়তা পাবেন, ভাগ্যের সহায়তা আছে, পাবেনও।
দশমে কেউ নেই, দশমাধিপতি বুধ বর্তমান চলে এসছেন এবং বক্রী হয়ে গেছেন। কর্মক্ষেত্রে সতর্কতা থাকা ভালো, উগ্রতা বর্জন করবেন। তবে হ্যাঁ, একাদশের মতো যেহেতু ফল দেবেন, উপার্জন অবশ্যই হবে। এবং যেহেতু রবি বসে আছেন ওখানে বর্তমান 16 তারিখ পর্যন্ত অবশ্যই সুফল পাবেন। তারপর রবি চলে আসবেন দ্বাদশে, পরাক্রমতার ঘাটতি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হলেও হতে পারে। আপনার যে সরকারি যারা জব করেন তাদের একটু সচেতন থাকতে হবে এবং মিষ্টি ব্যবহারের মাধ্যমে আপনাদের চলতে হবে। তবে হ্যাঁ, বর্তমান সময়কালটায় যা দেখা যাচ্ছে, একটা পদোন্নতি বা যে কোনো ধরনের উন্নতি পরিলক্ষিত হয় 16 তারিখের পর। একটু সচেতন হওয়া বাঞ্ছনীয় বলে মনে করি। যাই হোক, আমি এবার দ্বাদশ স্থানে কিন্তু বসে আছে কে? শুক্র। বুধ তো বক্রী অবস্থায় একাদশের মতো ফল দিচ্ছেন। শুক্র দ্বাদশে বসে আছেন। আমি ইতিপূর্বে আলোচনা করেছি, আপনারা ব্যয়ের জায়গাটাকে সংকোচ করুন। দেখবেন অবশ্যই ব্যয়টাকে যদি সংকোচ করেন, উপার্জন একটা দেখা যাচ্ছে মোটামুটি আসবেও। ভাগ্যপতি যদি দ্বাদশে চলে এসছে, কিছু দিনের মধ্যে নিচস্থ হবে, তাহলে সে পর্যন্ত আপনাকে দেখুন শুক্র খুব একটা ভালো ফল দেবে না। যেহেতু বৃহস্পতি বসে আছেন ভাগ্যস্থলে, সেহেতু আপনাকে একটু নিজ চেষ্টায় উন্নতি করতে হবে। যোগ আছে, যেহেতু রবি বসে আছেন একাদশে এবং বুধ ওখানকার ফল দিচ্ছেন, ওভারঅল একটা ভালো দেখা যাচ্ছে। তারপর যখন রাশিগুলি পরিবর্তন করবেন, 16 তারিখে পরিবর্তন হবে, 26 তারিখে পরিবর্তন হবে, 25 তারিখে পরিবর্তন হবে, তখন আগস্ট মাসের শেষের দিক চলে আসছে যেহেতু, সেক্ষেত্রে এই পরিবর্তনগুলো যখন আপনাদের উপর প্রভাব পড়বে আগস্ট মাস প্রায় শেষের দিকে। সুতরাং আগস্ট মাস ওভারঅল দেখা যাচ্ছে যে একটা ভালো ফল কন্যা রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। তো যাই হোক, আজকে যে আলোচনাটা করলাম এটা কিন্তু একটা সাধারণ আলোচনা, অর্থাৎ সর্বসাধারণের জন্য আলোচনা। এর সাথে আপনার জন্মের যে কোষ্ঠী আছে বা লগ্ন কোষ্ঠী যেটাকে বলা হয়, জন্মকোষ্ঠী বা জন্মকুণ্ডলী, হরস্কোপ যাই বলি না কেন, তাতে এই গ্রহগুলি কি অবস্থায় আছে সেটাকে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা একান্ত কর্তব্য। তাতে আপনারা অনেক অনেক বেশি নিশ্চিত জানতে পারবেন যে আমার কোন গ্রহটি কী ফল দিচ্ছে, দেবে, কোনটি ভালো কোনটি খারাপ। এটা কিন্তু একটা ওভারঅল আলোচনা। আপনাদের বলতে পারি এর থেকে অবশ্যই একটা সুফল পাবেন। যা যা বললাম নিশ্চিত কিছু অংশ হলেও মিলবে, তবে এর সাথে যদি আপনার জন্মকোষ্ঠীকে মিলিয়ে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়, তাতে কিন্তু অনেকটা বেশি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি বা জানাতে পারি। যাই হোক, আমার এখানে কল নাম্বার দেওয়া আছে 9609078231। এই নাম্বারে যদি কারোর কোনো প্রয়োজন হয় কল করতে পারেন। আবার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464, সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তবে যদি একটি বন্ধ থাকে আর একটি অবশ্যই খোলা থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো প্রয়োজন থাকে। যেখানে গ্রহগুলো যেরকম আপনাকে বলি, কেতু খারাপ অবস্থায় থাকার জন্য শরীরের অসুবিধা, শুক্র নিচস্থ হবেন। আচ্ছা, এই যে খারাপ বক্রী বুধ অবশ্যই বর্তমান দিলেও কিছুদিনের মধ্যে আবার তার ফল উল্টো হবে। যাই হোক, আপাতত শুক্র কেতুকে একটু শান্ত করার প্রয়োজন আছে আপনাদের। আমারই এই চ্যানেলে দেখবেন বিভিন্ন গ্রহকে শান্ত করার জন্য আমি কবচ স্তোত্র ইত্যাদি পাঠ করেছি। তো যারা এই গোচর বিন্যাসে তো আপনি ঘন ঘন কোনো রত্ন ধারণ করা বা কবচ ধারণ করা পারবেন না হয়তো, সেক্ষেত্রে সাময়িক যারা উপশম পেতে চান বা এই গ্রহর রুষ্টতা থেকে আপনি মুক্ত হতে চান, আমার কবচ পাঠ করা আছে। এই কবচগুলোকে আপনি সারাদিনে অন্তত শুদ্ধ চিত্তে, মানে স্থির মনে শ্রবণ করার চেষ্টা করুন।
অনেকটাই উপকৃত হবেন। কারণ ভগবত পাঠ করেন যিনি তিনিও পুণ্য সঞ্চয় করেন, ভগবত পাঠ শোনেন যিনি তিনিও পুণ্য সঞ্চয় করেন। কারণ বিজ্ঞানও বলছে যে শব্দ তরঙ্গ মানুষের জীবনে অনেক কিছু বদলে দিতে পারে, অনেক রোগও ভালো করা হয়েছে, অনেক রোগও ভালো করা হয়েছে। আমরা দেখবেন বিশেষ বিশেষ প্রোগ্রামে বিশেষ বিশেষ ধরনের গান চালাই, গান বাজাই। কারণটা কি না, সেখানকার পরিবেশটা অনুসারে আমরা বাজাই, যে যেখানে প্রয়োজন সেটা। এখানে যদি এগুলোর প্রয়োজন অবশ্যই আছে, অর্থাৎ আপনি যদি এগুলাকে শ্রবণ করেন অবশ্যই আপনি উপকৃত হবেন। যাই হোক, কথা না বাড়িয়ে সবাইকে বলছি আমার ভিডিওটিকে পারলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তাতে আমি কিঞ্চিত উৎসাহ পাবো এবং পরবর্তী দিনে আরও নতুন নতুন ভিডিও আনবো। এবং আমি কবচ পাঠ করি, স্তোত্র পাঠ করি, সেগুলোকে অবশ্যই শুনবেন। এগুলো কোনো নয় কোনো সময়, আমি যে কথাগুলো বলছি যে কোনো নয় কোনো সময়ে কিন্তু এই স্তোত্র, কবচ, বীজ যেগুলো আমি পাঠ করছি সেগুলো কিন্তু আপনার জীবনে লাগবেই। কারণ এই গ্রহচক্রে সব গ্রহ সবসময় আপনার পক্ষে থাকবে না, কোনো নয় কোনো গ্রহ আপনার বিপক্ষে যাবে। তখন কিন্তু এইটা যদি আপনি শ্রবণ করেন অনেকটা উপকৃত হবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি এখানেই ইতি করছি। নমস্কার। ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক।